আলাইকুম। আমি তানভীর, বুয়েট 21 ব্যাচ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা অনেকে আমাকে ইনবক্সে বললা যে তোমাদের ভেক্টর চ্যাপ্টারের নদী নৌকার ম্যাথ নিয়ে নাকি একটু সমস্যা হয়। সো আমি ভাবলাম একটু ক্লাস নিয়ে দেখি কি অবস্থা। তো আশা করছি তোমরা ধৈর্য নিয়ে দেখবা। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের গ্রুপের প্রথম ক্লাস। আশা করছি তোমরা সবাই আমাকে সাপোর্ট দিবা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তো চলো শুরু করা যায়। নদী নৌকার ম্যাথগুলো আসলে এইচএসসি বলো, এডমিশন বলো, দুই জায়গায় সমান ইম্পর্টেন্ট। এমন কোনো ইয়ার নাই যে এই টাইপের ম্যাথগুলো আসে না। ইভেন এবার বুয়েটেও আমাদের সময় নদী নৌকার ম্যাথ থেকে অঙ্ক ছিল। তো তুমি যদি এটা ভালোভাবে আয়ত্তে নিতে পারো, ইনশাল্লাহ তোমার এসএসসি তো কাভার হবেই, এডমিশনও তুমি কোপ দিতে পারবা, যদি সোজা কথায় বলি। সো ম্যাথে ঢোকার আগে আমরা একটু কিছু বিষয় নিয়ে আলোচনা করি। ফার্স্ট অফ অল তোমাদেরকে ভেক্টর উপাংশ সম্পর্কে জানতে হবে। তো উপাংশ জিনিসটা হচ্ছে, তুমি যদি এটাকে কল্পনা করো, উপ অংশ, উপাংশ। তুমি যদি উপাংশকে লিখো, ভাইয়ের লেখা অতটা ভালো নয়, সো তোমরা একটু ম্যানেজ করে নিবে আর কি, না বুঝলে কমেন্টে জানাবা। আর যেটা বলতেছিলাম, উপাংশ মানে হচ্ছে, তুমি যদি দেখো উপ অংশ মানে কোনো একটা বস্তুকে যদি তুমি ভাঙো, এর অনেকগুলো অংশ হবে, আর ওই অংশগুলো হচ্ছে ওই মূল বস্তুটার উপ অংশ মানে উপাংশ। তেমনি ভাবে একটা ভেক্টরকে যদি তুমি ভাগ করো, দেখবা একটা ভেক্টর, এটাকে তুমি যে কোনো দিকে ভাগ করতে পারো, যে কোনো দিকে, এগুলো হবে ওই মেইন ভেক্টরটা একটা উপাংশ। আর উপাংশগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে লম্ব উপাংশ বা আয়তাকার উপাংশ। সেটা কি? সেটা হচ্ছে, ধরো তুমি একটা ভেক্টর নিলা, এই একটা ভেক্টর নিলা, তো এই ভেক্টরটার এমন দুইটা উপাংশ নিলা যে দুইটা উপাংশ পরস্পর লম্ব। এই উপাংশ দুইটাকে বলে মূল ভেক্টর এর লম্ব উপাংশ। তো এই লম্ব উপাংশগুলোর ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, যদি ধরো এটা কোন থিটা হয়, তাহলে আমরা এই বরাবর লিখতে পারি এ cos থিটা, আর এই বরাবর উলম্ব উপাংশ যেটা, এটা লিখতে পারি এ sin থিটা। এটা কিভাবে আসছে যদি তুমি দেখো, তাহলে ধরো এই হচ্ছে ভেক্টর, এই হচ্ছে অনুভূমিক উপাংশ যেটা বলি, আর এটা হচ্ছে উলম্ব উপাংশ। মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে যদি তুমি এখানে লম্ব টানো, তাহলে দেখো এখানে এ, আর আমরা যদি এটা কি এই সমকোণী ত্রিভুজের ভূমি, তো ভূমি সমান তো আমরা জানি cos থিটা সমান, ভূমির সাথে অতিভুজের সম্পর্ক cos থিটা সমান, যদি এটা বিসি হয় তাহলে ভূমি ভাই অতিভুজ। তো বিসি আমার দরকার, বিসি, আর এ বি তো এ ধরলাম, আর cos থিটা, সুতরাং বিসি সমান এ cos থিটা। তেমনি তুমি এখানে যদি এ মানে এই উপাংশটা চিন্তা করো, তাহলে ওই একইভাবে তুমি নিজে প্রমাণ করতে পারবে, এটা হবে এ sin থিটা। তখন তুমি এই ত্রিভুজটা কল্পনা করবা, তখন এটা যদি তুমি, আবার এখানে একটা কথা আছে, যদি তুমি এটা থিটা কল্পনা করো, তাহলে এখানে কিন্তু এ cos আলফা হবে। যদি এখানে আলফা আর এটা থিটা হয়, তখন এখানে হবে এ sin আলফা। আর যদি তুমি থিটা নিয়ে শুধু কাজ করো, তখন এখানে লিখতে পারবা এ sin থিটা। বুঝতে পারছো আশা করছি। তো যদি আমি এটা সামারি করি, তাহলে দেখো মূল ভেক্টর এ থাকলো, আর আমরা অনুভূমিক বরাবর লিখতে পারি এ cos থিটা, আর উলম্ব বরাবর লিখতে পারি এ sin থিটা। এটাকে তুমি আবার যদি আলফা যদি তুমি হিসাব করতে চাও, তখন এটাকে লিখতে পারবা এ cos আলফা। মোট কথা, যার সাথে অ্যাঙ্গেল ধরবা সে সবসময় cos হবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, দেখবো উপাংশ নিয়ে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। যেমন এখানে থিটা, আমি এই উপাংশের সাথে থিটা ধরলাম, তো এই উপাংশ বরাবর হবে cos। আর যদি আমি আলফা কোণ ধরি, তাহলে এই উপাংশ হবে cos, আর বিপরীতটা হবে
সাইন মানে এ সাইন আলফা। আশা করছি বুঝতে পারছো। তো এখন আমাদের নদী নৌকার ম্যাথ করার জন্য আমরা একটা অঙ্ক নিই, তখন ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝে যাওয়া। আশা করছি ম্যাথটা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো, একটি নৌকা 12 মিটার পার সেকেন্ড বেগে নদী পার হচ্ছিল। স্রোতের বেগ 6 মিটার পার সেকেন্ড এবং নদীর প্রস্থ 800 মিটার। মানে এখানে আমাদের কি কি দেওয়া আছে, নৌকার বেগ যদি আমরা এটাকে ভি ধরি, ভি 12 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ ইউ 6 মিটার পার সেকেন্ড, আর নদীর প্রস্থ ডি। ওকে ফাইন। তো আমাদের প্রথম প্রশ্নে কি দেখো, নৌকার লব্ধি বেগ কত যখন আলফা ইকুয়াল 30 ডিগ্রি। তো তোমরা এতদিনে একটা জিনিস নিশ্চয়ই পড়ার কথা, যে কোনো একটা ভেক্টর যদি বরাবর ক্রিয়া করে, অপর একটি ভেক্টর এ বি যদি এ বরাবর ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি হবে যে কোনো একটা ভেক্টরের সাথে থিটা কোণে তাদের দুইটা ভেক্টরের মধ্যখান দিয়ে কোনো এক বরাবর, ধরি সেটা আর। আর সো আমরা লিখতে পারি আর ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এখানে কিন্তু এগুলোর মান বসাবা মডুলাস অফ আর। আশা করছি বুঝেছ। তো এখন আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমাদেরকে কি বলছে দেখো, প্রথমে আমরা একটা চিত্র এঁকে নিই। তো আমাদেরকে বলছে একটা নদী পার হতে হবে। সো একটা নদী এঁকে নিই। ফাইন। তো নদীর প্রস্থ দেওয়া আছে ডি ইকুয়াল 800 মিটার। তো একটি নৌকা কি করছে 12 মিটার পার সেকেন্ড বেগে থিটাই আলফা ইকুয়াল 30 ডিগ্রি কোণে রওনা দিছে। সো ধরো এটা নৌকা, এটা কত 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিছে, কত মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড বেগে। ফাইন। তো দেওয়া আছে কি স্রোতের বেগ, স্রোত সবসময় এদিকে যায়, তো 6 মিটার পার সেকেন্ড। সো এটা যদি আমরা ইউ ধরি, এটা হবে ভি, এটা হবে আলফা আর ডি। আশা করছি দেখতে পাচ্ছ। তো এখন আমাদের প্রশ্নে কি চাইছে দেখো, নৌকার লব্ধি বেগ কত। এখানে দেখো নৌকা যাইতেছে এদিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, স্রোত যাইতেছে এদিকে। তো এর আগে আমরা যেটা দেখলাম দুইটা ভেক্টর, তো এখন তাদের লব্ধি হবে নিশ্চয়ই এই বরাবর কোনো একটা দিকে। সো আমরা ওইটাই বের করব। তো আমরা লিখতে পারি লব্ধি বেগ ইকুয়াল রুট ওভার প্রথম ভেক্টর স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টর স্কোয়ার প্লাস 2ab cos থিটা। সাধারণ ফর্মুলাটা লিখলাম। তো এবার আমরা নদীর ফর্মুলাটা লিখি, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos থিটা। তোমার কিন্তু পরীক্ষা হলে এত কিছু লিখতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বারবার লিখতেছি। তুমি এসএসসিতে তাও একটু গুছানো লাগে, আর এডমিশনে তুমি জাস্ট সূত্রটা লিখবা, মান বসাবে, অ্যান্সার লিখবা, শেষ। তোমার এত টাইম দিবে না তার। সো এখন যদি আমরা মান বসাই, তাহলে ইউ এর মান হচ্ছে 6 প্লাস ভি এর মান হচ্ছে 12 প্লাস 2 ইন্টু 6 ইন্টু 12 ইন্টু cos 30। সো এটা যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের আসবে রুট ওভার 6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 12 ইন্টু cos 30, 17.46 মিটার পার সেকেন্ড। অর্থাৎ নৌকাটা যাচ্ছে, নৌকাটা 12 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো এটা তো সবসময় 12 মিটার পার সেকেন্ড থাকে না, স্রোত 6 মিটার পার সেকেন্ড বেগে তাকে অন্যদিকে ডাইভার্ট করতে চায়। তো নৌকাটা মেনলি প্রকৃতভাবে 17.46 মিটার পার সেকেন্ড বেগে পুরো নদীটা পার হইতেছে। এটাই হচ্ছে নৌকাটার লব্ধি বেগ। আশা করছি বুঝতে পারছো। তো
তো আমরা পরের প্রবলেমে যাই। দেখো এখানে বলছে কি এক্ষেত্রে নদী পারাপারে কত সময় লাগবে, মানে যখন আলফা ইকুয়াল 30 কোণে রওনা দিচ্ছি তখন সে নদীর ওই পারে যেতে তার কত সময় লাগবে। দেখো এই মাত্র যদি আমরা আবার জাস্ট নৌকার উপাংশটা যদি ভাগ করি তাহলে নৌকা 12 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে, এদিকে স্রোত যাচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। সো তোমরা একটা জিনিস মাথায় রাখবা, যখনই কোনো একটা আড়াআড়ি ভেক্টর থাকে, যেমন এটা আছে অনুভূমিকভাবে, এটা সমস্যা নাই, যখনই একটু অনুভূমিক থেকে একটু সামথিং কোণে হেলানো থাকে তখনই তোমরা কোনো কিছু না ভেবে অঙ্ক যা ইচ্ছা তাই চা তোমরা সোজা এটাকে উপাংশে বিভক্ত করে দিবে। যেমন এটাকে যদি আমরা ভি, এটা আমরা এটাকে যদি আমরা উপাংশে লম্ব উপাংশে বিভক্ত করবে, এটা যদি এদিকে হয় এটা হবে ভি কজ আলফা, আর উলম্ব দিকে হবে ভি সাইন আলফা। ঠিক আছে, তো তোমরা উপাংশে যদি বিভক্ত করা শিখে যাও, মনে করো তোমাদের নদী নৌকার ম্যাথ ইনশাল্লাহ 50% কাভার হয়ে গেছে। সো এখন আমাদের যে অঙ্কটা কি চাইছে, এক্ষেত্রে নদী পারাপারে কত সময় লাগবে চাইছিল। সো আমরা 9-10 একটা সূত্র নিশ্চয়ই শিখছি, এস ইকুয়াল ভিটি। সো এখানে আমরা লিখব ডি ইকুয়াল, আমার টার্গেট কি নদীর ওই পারে যাওয়া, তো নদীর ওই পারে যাইতে হলে আমাকে নদীর প্রস্থ বরাবর নদীর দূরত্বটা অতিক্রম করতে হবে। সো যে দিকে আমি ডি অতিক্রম করব ওই দিকের ব্যাগটাই তো আমাকে বসাইতে হবে এখানে। সো এখানে আমরা লিখতে পারি প্রস্থ বরাবর বেগ ইন্টু সময়। সো এখন দেখো প্রস্থ বরাবর কোন কোন ব্যাগগুলো আছে, এখানে দেখো 6 এবং ভি কজ আলফা হচ্ছে অনুভূমিক বরাবর বা দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর অনলি ভি সাইন আলফা। সো তুমি এখানে ডিরেক্ট বসাই দাও ভি সাইন আলফা ইন্টু টি, তো তোমার জানতে চাইছে সময়, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। সমান বসাই দাও ডি 800, বি হচ্ছে আমার 12 সাইন 30। সো ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার চলে আসবে অ্যান্সার আসে 133.33 সেকেন্ড। সো দ্যাটস ইউর অ্যান্সার। আশা করছি বুঝেছো। সো তোমরা এটা থেকে একটা জিনিস মাথায় রাখবা, যখনই কোনো আড়াআড়ি কোনো ভেক্টর দেওয়া থাকে তখন তোমার চোখ বন্ধ করে জাস্ট উপাংশে বিভক্ত করে ফেলবা। তারপর আরও একটা জিনিস মাথায় রাখবা নদী নৌকার ক্ষেত্রে, সেটা হচ্ছে তুমি যে দিকে পার হও ওই দিকের বেগ, ওই দিকের দূরত্ব, ওই দিকের সময় সবসময় হিসাব করবা। তো এখন আমার নদী পারাপার সময় চাইছে, সো আমি নদী পার হব হচ্ছে প্রস্থ বরাবর। সো প্রস্থ বরাবর বেগ লিখলাম, সময় লিখলাম, সময় যেটা আমরা বের করতে হবে, প্রস্থটা হচ্ছে ডি। সো ডি প্রস্থ বরাবর বেগ অনলি ভি সাইন আলফা। সো এখানে ভি সাইন আলফা ইন্টু টি, জাস্ট মান বসাইলাম, অ্যান্সার। দেখো আমরা নেক্সট প্রবলেমে যাই। বলছে কি এক্ষেত্রে স্রোত বরাবর নৌকা কত দূর যায়, মানে তুমি যখন 12 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিচ্ছ, স্রোত তো তোমাকে একটা 6 মিটার পার সেকেন্ড বেগে তার নদীর দৈর্ঘ্য বরাবর টানতেছে। তো এই স্রোত বরাবর তুমি কতটুকু যাও ওইটা তোমাকে এই অঙ্কে বের করতে হবে। সো এটাও আমরা ওই 2 নাম্বার অঙ্ক যে সূত্র দিয়ে করছি ওই সূত্র দিয়ে ইজিলি করে ফেলতে পারবো। জাস্ট তুমি মাথায় রাখবা এস ইকুয়াল ভিটি। তোমাকে বলছে কি স্রোত বরাবর কতটুকু যায়, তখন আমরা টি বের করার সময় আমরা নদীটা পার হয়েছি হচ্ছে প্রস্থ বরাবর, সেই কারণে বেগ ভি সাইন আলফা লিখছি। তো এখন আমরা স্রোত বরাবর হিসাব করব, তো স্রোত বরাবর যা আছে ওইটা হবে এখানের ভি। আশা করি বুঝেছ। তো স্রোত বরাবর আমাদের আছে 6 মিটার পার সেকেন্ড বা ইউ। সো আমরা ইউ লিখলাম, আর আছে ভি কজ আলফা। সো ভি কজ আলফা আর কোনো বেগ নাই ইন্টু টি। সো এখন বলবা টি কই থেকে আনবো, টিটা হচ্ছে তুমি এখানে স্রোত বরাবর তোমার কত দূর যায় সেটা বের করতে পারছো। কখন যায়, যখন আমি নদীটা পার হইতে যাই।
তো নদীটা পার হইতে যত সময় লাগবে ততক্ষণ পর্যন্ত তো স্রোত আমাকে ঠেলতে থাকবে। পার হওয়ার পরে তো আর আমাকে ওইখানে আমি থেমে যাব, সো আমাকে ঠেলার কোনো সুযোগ নেই। সো আমরা স্রোত ততক্ষণ পর্যন্ত আমার উপর কাজ করবে যতক্ষণ না আমি নদীটা পার হচ্ছি। সো নদীটা যখন পার হওয়া শেষ, স্রোতের কাজও শেষ। সো আমরা এখানে টাইমটা বসাবো হচ্ছে নদী পার হতে যত সময়, মানে এর আগে আমরা 2 নম্বরে যেটা বের করছি ওই টিটা এখানে বসাবো। আর ইউভি তো দেওয়াই আছে 6 + 12 cos 30 ইন্টু 133.33 সমান, এখানে যদি আমরা হিসাব করি তাহলে 6 + 12 cos 30, সো এখানে আমাদের আসে 2185.64 মিটার। সো স্রোত বরাবর আমার এতটুকু দূরত্ব অতিক্রম করবে। আশা করছি বুঝতে পারছো। সো আমরা নেক্সট প্রবলেমে যাই। এবার আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা সবসময় এসেছি তো আসেই, এডমিশনের একটা মোস্ট ফেভারিট একটা অঙ্ক, সেটা হচ্ছে ন্যূনতম সময়। অর্থাৎ যদি ন্যূনতম সময়ে নদী পার হতে চায় তাহলে সেই ন্যূনতম সময়টা তোমাকে বের করতে হবে। So, এটা অনেক হট ফেভারিট, যেটাকে আমরা বলি এই টাইপের একটা অঙ্ক। তো আমরা যদি সমাধানে যাই তাহলে আমাদেরকে চাইছে কি আমরা ন্যূনতম সময়ে নদীটা পার হব। সো পার হব মানে আমাদের সূত্র একটাই, টি ইকুয়াল d/v সাইন আলফা, যেটা আমি এর আগের ম্যাথে দেখিয়েছি। সো এখানে আমাকে কিছু শর্ত প্রয়োগ করতে হবে। আমাকে শর্ত তারা দিয়ে দিছে যে আমাকে ন্যূনতম সময়ে নদীটা পার হতে হবে। সো আমরা যদি টিটা মিনিমাম করতে চাই তাহলে আমার এদিকে ডি যেহেতু টি এর সাথে সমানুপাতিকে আছে, আর ভি এবং সাইন আলফা আছে ব্যস্তানুপাতিক। এটা কিভাবে বুঝলাম? যখন কোনো সূত্রে, যেমন ধরো এই সূত্রে দেখো ভি সাইন আলফা, যখন কোনো সূত্রে ভগ্নাংশের লবে এবং বাম পক্ষের রাশিটার সাথে তুলনা করি তখন আমরা লিখব সমানুপাতিক ইন কেস অফ হর ধ্রুবক। আর যখন আমি যদি হরের সাথে তুলনা করি, যার যার সাথে তুলনা করব ওইটা বাদে বাকিগুলো যদি ধ্রুবক হয় তাহলে বাম পক্ষের রাশি ইজ প্রপোর্শনাল টু 1/, বাম পক্ষের হর। জাস্ট উপরে নিচে যেগুলা ধ্রুবক ওইগুলা জায়গায় 1 বসাই দিবা, আর যেটার সাথে সম্পর্ক বের করবা ওইটা লিখে তখন যে সম্পর্ক আসে ওই অনুযায়ী তুমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক ওইটা মেজার করতে পারবে। আশা করছি এটা বুঝেছ। ইনশাল্লাহ ভবিষ্যতে এই সম্পর্কে আরো অনেক ডিটেলসে বুঝাবো যদি তোমাদের আগ্রহ থাকে আর কি। তো এখন দেখো, আমি এখানে টি মিনিমাম করতে হলে আমাকে ডি মিনিমাম করতে হবে। কেন? কারণ হচ্ছে টি এবং ডি সমানুপাতিক। সো আমি এখানে নদীটাকে তো আর কেটে বা ভরাট করে তো আর ছোট করে ফেলতে পারবো না। আমি যাচ্ছি পরীক্ষা দিতে, আমি নদী পার হব। সো আমার তো আর এত টাইম নাই। সো এটা অসম্ভব। সো এখানে যদি আমরা দেখো বিটা হচ্ছে নৌকার বেগ। তো এখন আমরা তো এখানে নৌকার বেগ তারা ফিক্সড করে দিছে যে 12 মিটার/সেকেন্ড বেগে যাইতে হবে তোমাকে। সো আমি নৌকার বেগও চেঞ্জ করতে পারবো না। সো আমার বাকি আছে একটাই আলফা। সো আলফাটা আমি ইচ্ছা করলে যে কোনো দিকে নৌকাটাকে চালাইতে পারি, এটা আমার স্বাধীনতা আছে। সো আমরা বাকি দুইটাকে ফিক্স ধরে এটার সাথে সম্পর্ক দাঁড় করাতে পারি কি, টি ইজ প্রপোর্শনাল টু, যেগুলো ফিক্স ওইগুলো জায়গায় 1 লিখলে সাইন আলফা, অর্থাৎ টি ইজ প্রপোর্শনাল টু 1/sin আলফা, মানে টি সাইন আলফা ব্যস্তানুপাতিক। তো এখন টি মিনিমাম আমাদের চাইছে, তার মানে সাইন আলফাটা ম্যাক্সিমাম হইলে আমরা টি মিনিমাম পাবো। আশা করছি এইটুকু বুঝেছ। সো আমরা সাইন আলফা ম্যাক্সিমাম কখন হয় আমরা ত্রিকোণমিতির টার্মে অনেক আগে শিখেছি, 9-10-এও শেখার কথা। সাইন থিটার রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত মানের কথা যদি চিন্তা করো। তার মানে সাইন আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন মান হচ্ছে -1। তো সাইন আলফার মান যদি সর্বোচ্চ মান হয় 1,
তাহলে আলফা এর সর্বোচ্চ মান কত লেখা যায়? আলফা এর সর্বোচ্চ মান 90 ডিগ্রি। সো আমরা যদি আলফা 90 ডিগ্রি হয়, সাইন আলফা সর্বোচ্চ হবে। সাইন আলফা সর্বোচ্চ হলে আমাদের অঙ্কের টি হবে সর্বনিম্ন, যেটা আমাদের চাইছে। সো আমরা যদি আলফা ইকুয়াল 90 ডিগ্রি কোণে রওনা দেই, তাহলেই আমরা ন্যূনতম সময়ে নদীটা পার হতে পারবো। সো এখন যদি আমরা সূত্রে মান বসায় দেই, ডি বাই ভি সাইন আলফা, ডি 800, ভি 12 সাইন 90টা আসছে হচ্ছে এখান থেকে, আর এটা আসছে, এটা আরেকবার যদি আমি রিক্যাপ করি, তাহলে আমরা প্রথমে টি এবং সাইন আলফার সম্পর্কটা লিখলাম, যেটা আমি আগেই বলছি, হরে থাকলে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে, আর লবে থাকলে তুলনা করলে সমানুপাতিক সম্পর্ক। যেহেতু সাইন আলফা হরে আছে, সো টি এর সাথে সে ব্যস্তানুপাতিক, তার মানে টি মিনিমাম আমাদের দরকার। সো সাইন আলফাকে ম্যাক্সিমাম করতে হবে। সাইন আলফার ম্যাক্সিমাম মান আমরা জানি 1। সো সাইন আলফার ম্যাক্সিমাম মান যদি 1 হয়, আলফা এর ম্যাক্সিমাম মান হয় 90। সো আলফা 90 আমরা এখানে বসাই দিব, জাস্ট ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করে দেব। 800 ডিভাইডেড বাই 12 সাইন 90। সো অ্যান্সার আসে তোমার 66.67 সেকেন্ড। মানে এইটা হচ্ছে এই কন্ডিশনে আমার ন্যূনতম সময়, মানে এই সময়তে কম সময়ে আমি 12 মিটার পার সেকেন্ড নৌকার বেগ নিয়ে 800 মিটার নদী, স্রোতের বেগ 6 মিটার পার সেকেন্ড, 66.67 সেকেন্ডের আগে আমি 0.1 সেকেন্ড আগেও আমি পৌঁছাতে পারবো না। সো এটা হচ্ছে আমার নদী পার হওয়ার ন্যূনতম সময়, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এডমিশন অ্যান্ড এইচএসসি বোথ। আশা করি বুঝেছ। দেখো, এতক্ষণ তো আমরা দেখলাম ন্যূনতম সময় কিভাবে পার হবা। তো এখন আমরা আরেকটু বুদ্ধি খাটিয়ে তোমাকে বললো, তুমি ন্যূনতম সময় তো পার হবা আমি জানি, তুমি ন্যূনতম পথে পার হয়ে দেখাও আমারে। যদি তোমার বলে, তো তুমি বলবো আমি হচ্ছে ফিজিক্সের স্টুডেন্ট, আমার কাছে কি এটা কোনো ব্যাপার? সো দেখো, প্রশ্নটা আগে আমরা পড়ি। যদি ন্যূনতম পথে পার হতে হয়, তাহলে কত কোণে যাত্রা করতে হবে? মানে আমাদের আলফা বের করতে হবে, আর এক্ষেত্রে লব্ধি বেগ, লব্ধি সরণ, প্রয়োজনীয় সময় সব আমরা একটা একটা করে বের করব। প্রথমে আমরা কোণটা বের করে নিই। কোণটা বের করে নিলে মনে করো 80% অঙ্ক এখানে শেষ। আর কোণটা আমি ইজিলি বের করার ওয়ে দেখাই দেব, ইনশাল্লাহ কখনো ভুলবা না। আসো আমরা সমাধানটা করি। সমাধান করার পূর্বে তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ন্যূনতম পথ যেটা, এটা তোমরা কিভাবে বুঝবা যে এই পথটাই আমার ন্যূনতম পথ? অন্য পথ তো হতে পারে। সো এটা বোঝার যে ওয়ে, সেটা হচ্ছে এই হলো আমাদের নদী। সো সবসময় এটা মনে রাখবা, যে কোনো ন্যূনতম পথ বলুক, যেখান থেকে বলুক, সবসময় লম্ব হবে ওই দুইটা ডিস্টেন্সের ন্যূনতম দূরত্ব। তোমরা বলতে পারো ভাইয়া কিভাবে, অন্যটাও তো হতে পারে। দেখো, যদি আমি লম্ব বাদে জাস্ট একটু হেলাইয়া আমার দূরত্বটা মেজার করি, দেখবো এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। যদি এটা ধরো, এটা কিন্তু অতিভুজ হয়ে যাবে, আর অতিভুজ হচ্ছে ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু। সো তুমি লম্ব ছাড়া যতই 90 ডিগ্রি যত হালকা 0.001 কোণে যদি হেলাও, তাহলেও তুমি ওইটা অতিভুজ পেয়ে যাবে। সো এটা অতিভুজ যেহেতু বড়, লম্ব অতিভুজ থেকে ছোট, সো কোনো একটা দূরত্বের ক্ষেত্রে লম্ব দূরত্ব হবে সর্বনিম্ন দূরত্ব। তো এখন আমরা নৌকাটা আবার এঁকে ফেলি। এই হচ্ছে আমার নদী, আর এই হচ্ছে আমার ন্যূনতম পথ। আমরা সামথিং কোণে রওনা দেব, যেটা আমাদেরকে বের করতে হবে। আলফা ধরলাম, এটা হচ্ছে ডি, আর আমাদের ইউ তো অলওয়েজ হাজির, ইউ ইকুয়াল 6, ভি ইকুয়াল 12। সো আমি বলছিলাম এর আগে, হেলানো ভেক্টর মানেই উপাংশ। এটা আমি এইভাবে ধরছি, তুমি চাইলে এইভাবেও ধরতে পারো, এইভাবেও ধরতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট তুমি
অঙ্ক করে বের করবা যে আমি কিভাবে গেলে আমি ন্যূনতম পথে পার হতে পারবো। সো আমি যেভাবে ধরি, আমি যদি এটার উপাংশে বিভক্ত করি তাহলে আমার অনুভূমিক বরাবর আসবে ভি কজ আলফা, যেহেতু ভূমির সাথে অ্যাঙ্গেল, সো এদিকে আলফা কজ আলফা, আর উলম্ব দিকে ভি সাইন আলফা, যেটা আরো আগে দেখিয়েছি। আশা করছি এখন বুঝতে সমস্যা হবে না। সো এখন আমাদের দরকার হচ্ছে ন্যূনতম পথ। তো তোমরা একটা জিনিস চিন্তা করো, তুমি নদী পার হইতেছো, এদিকে যাইতেছো, তোমাকে যদি কেউ এই দিক থেকে কোনো বাধা না দেয় তাহলে তুমি ইজিলি ওই পারে যেতে পারবা না। যখন তোমাকে কেউ বাধা দেয় তখন আস্তে আস্তে একটু সরতে 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 একটু দূরে দিয়ে পার হবা। কিন্তু যদি এদিকে কোনো ব্যাগই না থাকে, মানে ধরো নৌকা খালি, তুমি মাঝখান বরাবর এক দৌড় দিলা, ওই পারে চলে গেলা, সো এটা লম্ব দূরত্ব হয়ে গেল। তো এটা দ্বারা একটা জিনিস বোঝা যায় না, যদি আমরা স্রোত বরাবর কোনো ব্যাগ বা কোনো বাধা না থাকে তাহলে আমরা সোজা ওই পারে চলে যেতে পারবো। এটা বোঝার কথা আশা করি। সো আমরা এখানে দেখি স্রোত বরাবর কি কি আছে। স্রোত বরাবর আমাদের ইউ আছে অলওয়েজ হাজির, ভি কজ আলফা আছে, আর কিছু নাই। সো আমরা যদি, আমাদের টার্গেট হচ্ছে এইখান থেকে সোজা এখানে যাওয়া, যেটা আমাদের ন্যূনতম দূরত্ব। তো এখন আমরা যদি ওইখানে যেতে চাই তাহলে আমরা যদি স্রোত বরাবর কোনো বাধা না পাই তাহলে ইজিলি ওইখানে যেতে পারবো। সো আমরা স্রোত বরাবর আমাদের ব্যাগে যে উপাংশগুলো আছে ওইগুলো হচ্ছে ইউ আর বি কজ আলফা। তো এগুলো যদি আমরা জিরো হয়, মানে এগুলো যদি না থাকতো তাহলে আমরা ইজিলি এখান থেকে এখানে চলে যেতে পারবো। সো আমরা ইউ প্লাস ভি কজ আলফা সমান জিরো, এটা মাথায় রাখবো, মুখস্থ নয়, মুখস্থ কখনো করতে বলবো না। তোমরা সব সময় বুঝে মাথায় রাখবা, ইনশাল্লাহ দেখবা কখনো ভুলবা না। যেমন অনেকে এটা মুখস্থ করে আসছো যে ইউ প্লাস ভি কজ আলফা সমান জিরো যখন ন্যূনতম পথে বলে, কিন্তু এটা কিভাবে আসছে যদি তুমি ওইটা মাথায় রাখো তাহলে তুমি যে পরীক্ষার সূত্রটা ভুলেও যাও, তুমি চিত্রটা জাস্ট মনে করবা। আরেকটা জিনিস মনে করবা, নৌকার মনে খালি থাকলে আমি দৌড় দিয়ে ওই পারে যেতে পারতাম, স্যার মানে আমার স্রোত বরাবর কিছু থাকবে না, আমার ন্যূনতম পথ বের করতে হবে, স্রোত বরাবর আমাদের যা যা আগে ছিল ইউ ভি কজ আলফা ওইগুলা জিরো হবে, শেষ। এই কথাগুলো মাথায় রাখবা, দেখবা সূত্র ভুলে যাও, মুখস্থ করার দরকার নেই। ফিজিক্স কি কেউ মুখস্থ করে আজকালকার দিনে? সো এখন তুমি জাস্ট মান বসাই দিবা, মান বসানোর আগে একটু সিম্পলিফাই করলে একটু সুন্দর দেখায়। ইউটা ওই পাশে নাও, ভি কজ আলফা সমান মাইনাস ইউ কজ আলফা ইকুয়াল মাইনাস ইউ বাই ভি, সুতরাং আলফা ইকুয়াল কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটাও একটা ফর্মুলা হিসেবে এমসিকিউর জন্য মনে রাখতে পারো। ফর্মুলাটা হচ্ছে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, কখন? যখন আমরা ন্যূনতম পথে নদী পার হব। সো এখন যদি আমরা এখানে মান বসাই দিই, কজ ইনভার্স ইউ হচ্ছে 6, বি হচ্ছে 12, মানে কজ ইনভার্স মাইনাস হাফ সমান 120 ডিগ্রি। সুতরাং আলফা ইকুয়াল 120 ডিগ্রি, মানে 120 ডিগ্রি যদি আমরা রওনা দিই তাহলে আমরা ন্যূনতম পথে মানে সোজা অপর পারে পৌঁছাইতে পারবো। এটা অন্যভাবেও আসতে পারে, ন্যূনতম পথে না বললে তুমি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবা বা সোজা অপর পারে পৌঁছাবা, তখনও কিন্তু সেম কেস। তোমার মেইন টার্গেট থাকবে আমার স্রোত বরাবর কোনো কিছুই থাকবে না। অনেক সময় তোমাকে পেঁচানোর জন্য এখানে স্রোতের বেগ তো দিবেই, সাথে বলে বাতাসও দিয়ে দিবে যে এত বেগে বাতাস স্রোত বরাবর প্রবাহিত হচ্ছে। তখন তোমাকে যত কনফিউজ করার চেষ্টা করো, তুমি জাস্ট একটা কথা মাথায় রাখবা, ন্যূনতম পথের ক্ষেত্রে আমরা স্রোত বরাবর যা আছে সব যোগফল জিরো। জাস্ট এটা মাথায় রাখবা, আলফা বের করা একদম তোমরা মুখে মুখে বের করে ফেলতে পারবা। আরেকটা ট্রিক্স যদি শিখাই, দেখো এখানে কিন্তু আমরা আলফা সহজে বের করে ফেলছি 120 ডিগ্রি। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাকে যদি ইউভি অর্থাৎ স্রোতের বেগ এবং নৌকার বেগ একটা আরেকটা দ্বিগুণ যদি দেয়, অবভিয়াসলি নৌকার বেগটা বেশি হবে, না হলে এখানে আবার অসংজ্ঞায়িত চলে আসবে। সো একটা আরেকটা যদি দ্বিগুণ হয় তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার এমসিকিউ দাগাই দিবা
120 ডিগ্রি। এটা এমসিকিউর জন্য অনেক কাজে লাগবে। দেখবে এমসিকিউতে যদি এরকম অঙ্ক দেয়, অনেকে বলবে এত বড় অঙ্ক করতে টাইম লাগবে, এই সে হাবি যাবি। কিন্তু তুমি যদি এই জিনিসটা জানো যে ডাবল ব্যাক যদি থাকে একটা আরেকটা, আলফা অলওয়েজ 120 ডিগ্রি। সো এটা জানলে তুমি ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবা। সো আমরা পরের পার্টে কি চাইছে, এই ক্ষেত্রে লব্ধি ব্যাগ নির্ণয় করতে বলছে। তো আমরা লব্ধি ব্যাগ ইজিলি নির্ণয় করতে পারবো। আমরা যদি চিত্রটা একবার দেখি, একটু সুন্দর করে যদি আবার আঁকি, এই হচ্ছে আমার দূরত্বটা। যেহেতু আমরা আলফা বের করে পেয়েছি, আমরা লিখতে পারি নৌকাটা এদিকে যাবে, ইউ এদিকে, এটা হচ্ছে 120, আর শুধু এটা যদি বলো এটা হচ্ছে 30, যেহেতু এটা 90 ডিগ্রি। সো আমরা দেখো নৌকা এদিকে যাচ্ছে, স্রোত এদিকে যাচ্ছে। সো আমরা যদি এখানে সামান্তরিক আঁকি, তাহলে দেখবা এইটা হবে লব্ধি। যেহেতু আমরা জানি সামান্তরিকের কর্ণ বরাবর লব্ধি ক্রিয়া করে, সো এটা হবে লব্ধি, যেটা হচ্ছে তোমার নদীর প্রস্থ বরাবর যে ন্যূনতম দূরত্বটা পার করলা, ওইটাই হবে লব্ধি। সো এখন যদি তোমরা লব্ধি ব্যাগটা নির্ণয় করতে চাও, তাহলে তুমি সূত্র বসানোর কোনো দরকার নাই। লব্ধি ব্যাগ আমরা এটা ডব্লিউ দ্বারা যদি ডিফাইন করি, তাহলে লম্ব ডব্লিউ, তোমার ভি হচ্ছে অতিভুজ, আর এখানে ইউটা যদি আমরা ব্যাগটা তো শিফট করতেই পারি, ইউটা যদি এটা ধরি, তাহলে আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো সমকোণী ত্রিভুজ যেখানে ভূমি হচ্ছে ইউ স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে ডব্লিউ স্কোয়ার সমান অতিভুজ ভি স্কোয়ার। সো আমরা টার্গেট হচ্ছে ডাব্লিউ বের করা। সো ডাব্লিউ সমান √, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা আরেকটা ফর্মুলা, এটা মনে রাখতে পারো। জাস্ট এখানে মান বসাই দিবা, 12 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার সমান, ক্যালকুলেটর হিসাব করে নিবা। আমি যদি হিসাব করে দিই, তাহলে দেখো অ্যান্সার আসবে 6√3। মানে এই ক্ষেত্রে লব্ধি বেগ হচ্ছে 6√3 মিটার পার সেকেন্ড, যেটা আমরা বের করলাম এই মাত্র। কিন্তু ইজিলি তুমি চিত্রটা যদিও একটু খারাপ দেখাচ্ছে, তাও যদি তুমি একটু সুন্দর করে আঁকো, দেখো ভি এদিকে আমরা আগে শিওর হলাম 120 ডিগ্রি কোণ, যেহেতু 90 থেকে বড়, ইউ এদিকে, সো লব্ধি হবে তাদের কর্ণ বরাবর, সামান্তরিক কল্পনা করলে কর্ণ বরাবর। সো কর্ণটা এখানে পড়বে হচ্ছে নদীর প্রস্থটা, যেটা আমরা ডব্লিউ দিয়ে ডিফাইন করলাম। সো আমরা এই ত্রিভুজটাতে জাস্ট পিথাগোরাস অ্যাপ্লাই করে দিলাম, ইউ স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার সমান ভি স্কোয়ার, সেখান থেকে আমরা দেখলাম 6√3 মিটার পার সেকেন্ড। দেখো এরপর আমাদের কাছে চাইছে লব্ধি সরণ এবং প্রয়োজনীয় সময়। সো লব্ধি সরণ যদি আমরা বের করি, তাহলে এখানে একটা মজার জিনিস দেখো, আমি যে চিত্রটা আবার আঁকি, এই হচ্ছে তোমার লব্ধি বেগ ডব্লিউ, এই হচ্ছে নৌকা, এই হচ্ছে স্রোত। সো আমরা বের করতে হবে লব্ধি সরণ। সরণ মানে কি, নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব। সো মানে সরণ, যেহেতু তোমরা এখানে লব্ধি সরণ যেহেতু বের করতে বলছে, সো তোমরা একটা জিনিস ইজিলি মাথায় আনতে পারো যে লব্ধি সরণ বের করতে বলছে, সো আমরা লব্ধি ব্যাগে যাইতে হবে, লব্ধি ব্যাগে যাবো, লব্ধি সরণ পাবো। সো লব্ধি সরণ পাইতে হলে আমাদের লব্ধি ব্যাগে যেতে হবে। আর লব্ধি ব্যাগটা কোন দিকে দেখো খেয়াল করে, লব্ধি ব্যাগটা কিন্তু নদীর প্রস্থ বরাবর, একদম প্রস্থ বরাবর। আর প্রস্থ বরাবর লব্ধি ব্যাগে যদি আমি অতিক্রম করি, ডি থেকে বেশি দূরত্ব আমরা অতিক্রম করতে পারবো না। সো আমাদের লব্ধি সরণ হবে ডি এর সমান, মানে 800 মিটার। জাস্ট এটা তোমাকে এডমিশন টেস্টেও দিতে পারে, আবার এমসিকিউ এর জন্য দিতে পারে, যেটা মাথায় রাখবা। লব্ধি সরণ বলছে মানে আমাকে লব্ধি ব্যাগে যাইতে হবে, আর লব্ধি ব্যাগটা যেহেতু প্রস্থ বরাবর, সো আমরা ডিরেক্ট 800 মিটার লিখে ফেলতে পারি, যেটা আমাদের লব্ধি সরণ। সো এখন আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, প্রয়োজনীয় সময়। প্রয়োজনীয় সময় আমরা এটা এর আগেও অনেকবার দেখছি। জাস্ট তুমি সূত্র বসাই দিবা, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। আমাদের ডি দেওয়া আছে 800, বি 12, সাইন আলফা হবে
তুমি ন্যূনতম পথে যাওয়ার সময় যেদিকে যেই কোণে রওনা দিছো, যেটা আমরা এর আগে বের করছি 120 ডিগ্রি। সো এখানে জাস্ট ক্যালকুলেশন করবা, মান বের হয়ে যাবে। 76.98 সেকেন্ড। দ্যাটস ইউর অ্যান্সার। আশা করি বুঝেছ। এই হলো তোমাদের নদী নৌকার প্রবলেম। এই হলো আমাদের আজকের লেকচার। আশা করছি এগুলো যদি তুমি আরো ডিটেলসে জানতে চাও, তাহলে এগুলো অনেক সময়ের ব্যাপার। সো আমি ভিডিও বেশি দীর্ঘায়িত করব না। সো এটা যেহেতু আমি প্রথম ক্লাস নিলাম, জাস্ট টেস্ট বলতে পারো। ইনশাল্লাহ তোমরা যদি সাপোর্ট দাও, তাহলে আরো ভালো ভালো ভিডিও দেবো ইনশাল্লাহ। আর সত্যি বলতে কি, এটা আমার লাইফের প্রথম ভিডিও। সো ভুল ত্রুটি ক্ষমা করে দিও। তোমরা সাপোর্ট দিলে ইনশাল্লাহ আমিও বড় কিছু করতে পারবো, যদিও আমি ছোট মানুষ। আর তোমাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবা। আর যদি কমেন্টে লিখতে তোমরা লজ্জাও পাও, তাহলে আমাকে ইনবক্সে জানাবা, ইনশাল্লাহ ভাইয়া সলভ করে দেবো। আর যেহেতু প্রথম ভিডিও, বুঝোই তো একটু সমস্যা তো হয়। তোমরা এটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আর কোনো জায়গায় না বুঝলে কমেন্ট করবা, আর তোমার বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিবা। ইনশাল্লাহ তোমরা যদি উৎসাহিত হও, আমি ইনশাল্লাহ এভাবে ধরে ধরে সবগুলো টপিক শেষ করে দেওয়ার ইচ্ছা আছে আমার, যাতে তোমরা এসএসসি তো ইজিলি পার করতে পারবে ইনশাল্লাহ। এডমিশন টেস্টেও গিয়ে কোনো সমস্যায় পড়বা না আশা করি। তোমরা জাস্ট ভিডিওগুলো দেখবা, নিজে প্র্যাকটিস করবা, এইটুকুই। কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে সরাসরি জানাবা। ভাইয়ার সর্বোচ্চটা চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার জন্য। আর বাসায় একটু ভালো করে পড়বা, নিজের ড্রিমটাকে ঘুমানোর আগে একবার ঘুম থেকে উঠে একবার মনে করবা, বাবা মার মুখটা একটু মনে করবা, দেখবা তোমার স্পিড এমনি বেড়ে যাবে, যেটা আমি সবসময় করতাম। ইনশাল্লাহ অনেক সুফল পাবা। আর আরেকটা জিনিস, যেটা আমি একটা নির্দিষ্ট ধর্ম বলবো না, তোমরা যে যার ধর্মে আছো, তোমরা সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রশংসা করবে। এটা কখনো বলবা না যে আমি যদি আরেকটু ভালো করতাম, যদি আরেকটু পড়ালেখা করতাম, এটা কখনো বলবা না। কারণ তুমি আজকে যে অবস্থানে আছো, হয়তো অনেকজনের স্বপ্ন সেই অবস্থানটা। সো অলওয়েজ সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, যেটাকে বলি আমরা, প্রশংসা করবা যে আমি তো হয়তো ওর মতো আরো নিচু পজিশনেও যেতে পারতাম, আমি এইটুকু আছি, এটা আমার উপর রহমত। সো আমি এর থেকে আরেকটু বেটার কিছু করি না, আমি নিজেকে আরেকটু উপরের দিকে নিই। এই জিনিসটা যখন মাথায় আনবা, তখন দেখবে তোমার স্পিড এমনি বেড়ে যাবে, কোথাও মোটিভেশন লাগবে না, কিছু লাগবে না। আর ভাইয়া মোটিভেশন দিতেও পারি না, যাই কিছু বললাম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর ভিডিও বেশি বড় করলাম না। ইনশাল্লাহ আবার দেখা হবে, দোয়া করবো ভাইয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।